বস্তির ময়লা ফালায়, বাইরে থেকে বাইরের আবর্জনা ফালায়, সব এই খালেই ফালায়। এই জায়গা দিয়ে হেঁটে গেলে সবসময় মাস্ক ইউজ করে যাওয়া লাগে। মশাটা একটা বিরাট, ডেইলি বেড়া 10 টাকা করে একটা কয়লা ডেইলি, মাসের যায় কত? এভাবে কি বাঁচা যায়? আগারগা থেকে কল্যাণপুরের খালের কেন এমন হাল? আমরাই ফেলছি, আমাদেরই দায়, কারণ এই ময়লাগুলো এখানে ফেলার কথা না। কোটি কোটি মশা এখানে, খাল একেবারে মানে জরাজীর্ণ হয়ে গেছে। খাল তো আগের থেকে মনে করেন যে এগুলো যত সংস্কার করি আমরা কোনো কাজে লাভ পাচ্ছি না। এই নগরে খাল আছে, আছে প্রশাসন, কিন্তু কে দেখবে এসব? কারা করবে দখলমুক্ত? দূষণ ঠেকাবেই বা কে? উপদেষ্টা সরকার যারা ক্ষমতা এসেছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি অ্যাকশন প্ল্যান করা হয়েছে। সেটা এই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে উচ্ছেদ অভিযান শুরু করবে। তো এই উচ্ছেদ অভিযানের প্রথম কাজ হচ্ছে খালটি পরিষ্কার করা। এখানে 3টি অ্যাকশন প্ল্যান তারা নিয়েছেন, একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী, একটি দীর্ঘমেয়াদী প্ল্যান। স্বল্পমেয়াদী প্ল্যানে 21টি খালকে ইনস্ট্যান্টলি পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মধ্যমেয়াদীতে হচ্ছে কোথায় কোথায় এনক্রোচমেন্ট আছে সেটা উদ্ধারের জন্য চেষ্টা করা হবে। দীর্ঘমেয়াদীতে বড় যে এনক্রোচমেন্টগুলো আছে এবং কিছু কিছু খাল রাস্তা হয়ে গিয়েছে, কালভার্ট হয়ে গিয়েছে, সেগুলো আবার মাস্টার প্ল্যান করে চেঞ্জ করার চিন্তাভাবনা করা হচ্ছে। আমাদের হৃদযন্ত্রের চারপাশে যেমন শিরা উপশিরা রয়েছে যেটা হৃদযন্ত্রকে চালু রাখে, সেই রকম একটা সিস্টেম, অর্থাৎ পুরো নেটওয়ার্কটা পারস্পরিক সম্পর্কযুক্ততায় নদীর সাথে যখন যুক্ত হয়ে এটাকে ফ্লাশ আউট করে, সেই পর্যন্ত তাকে অক্ষুণ্ণ রাখাটা গুরুত্বপূর্ণ। তার মানে একটি খালকে আলাদা করে বিবেচনা করার মধ্যে ব্লু নেটওয়ার্ক উদ্ধার হয় না। আবার একই সঙ্গে প্রত্যেকটি নেটওয়ার্কের খালগুলো তার কতগুলো ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ তার চারপাশের একটা নির্দিষ্ট অংশের পানিকে সে ধারণ করবে বুকে এবং সেই প্রবাহটার মধ্যে দিয়ে নদী পর্যন্ত নিয়ে যাবে। তার মানে ওই ধারণ ক্ষমতার পরিমাপ করে সেই সক্ষমতা অনুযায়ী তার আয়তন নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক সম্পর্কযুক্ততা এবং তার ধারণ ক্ষমতা, এই সব কিছুর ফিজিবিলিটি বা তার যথাযথ সমীক্ষা নির্ভর একটি পরিকল্পনা ছাড়া এটাকে উদ্ধার করার কোনো চেষ্টাই কার্যকর হওয়ার কোনো সুযোগই নেই। তবে নগর কর্তৃপক্ষের কথায় জোর আছে এখনো। তারা খাল উদ্ধারে তৎপরতার কথা বলছেন এটিএন বাংলায়। ইট ইজ ডিপেন্ডিং অন দ্য ডিমার্কেশন। যেমন ডিমার্কেশন হলে আমরা বুঝতে পারবো যে কতটুকু বেদখল আছে। বেদখলটা অবশ্যই আমরা উচ্ছেদের মাধ্যমে রিক্লেইম করব। জানতে হবে খবরের ভেতরের খবর। এভাবেই দিনের পর দিন বিলীন হয়ে গিয়েছে আগারগাঁওয়ের একটি জীবন্ত খাল। দেখলে এমনটাই মনে হয় এখন। ময়লা আবর্জনা জমতে জমতে স্তর পড়ে গিয়েছে, মনে হবে একটি সমতল ভূমি, অথচ রয়েছে প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এই অঞ্চলে বছরের পর বছর নামকা ওয়াস্তে কাজ করেছেন, আর সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এই ঢাকা নগরী। কিন্তু কেন এত অবহেলা কর্তৃপক্ষের? খুঁজবে কেন বিবর্ণ টিম? ঢাকার আগারগাঁও পঙ্গু হাসপাতাল হয়ে রাজস্ব ভবনের পাশ দিয়ে ৬০ ফিট ছুঁয়ে কল্যাণপুর পর্যন্ত বয়ে যাওয়া খাল এটি। এলাকা ভেদে স্থানীয়দের কাছে আলাদা আলাদা নামে পরিচিত। কেউ বলছে আগারগা খাল, কেউ বা পঙ্গু হাসপাতাল খাল, কারো মতে কল্যাণপুর খাল। খালটির এক এক জায়গার আকৃতিও এক এক রকম এখন। আশেপাশে বস্তি, বাড়ি, দখল দূষণে পরিস্থিতি খারাপ হচ্ছে দিনকে দিন। এবার এর আদ্যপান্ত খোঁজ করবে কেন বিবর্ণ টিম। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কিছুটা দূরে মুক্তিযুদ্ধ জাদুঘর। গুরুত্বপূর্ণ এই ভবন দুটির অল্প দূরেই বয়ে গেছে রোগাক্লান্ত এই খাল। সরকারি নথিতে এই খালের নাম কল্যাণপুর চখাল। দীর্ঘ সময় ধরে এই খালের খননও হয় না বলে জানান স্থানীয়রা। এর আগে কি কখনো দেখছেন এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সিটি কর্পোরেশন? এখন পর্যন্ত দেখিনি, সবসময় নোংরা অবস্থায় ছিল প্রথম থেকে। আগে পরিষ্কার করছিল ওই সাইড দিয়ে, কিন্তু এই সাইড দিয়ে কোনো সময় আসে নাই, পরিষ্কারও করে নাই। আর ময়লা আবর্জনা সব আসে এই মাটিতে, তো মাটি উঁচা হয়ে গেছে মাটিতে। প্রতি বছর বছর এটা সরকার
পরিষ্কার করে, এই বছরে এখনো সরকার কেয়ার নেয়নি। খালের দুর্গন্ধ মলে আমাদের অসুবিধা হয়, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটা কিছু করার নাই, কারণ সরকার প্রতি বছর একটা বাজেট এখানে করে, কিন্তু কাজ করার যে বাজেটটা মূলত করে কাজটা হয় না। খালের পার ঘেঁষে হাঁটা পথে অধিকাংশটাই দখল হয়ে গেছে। সেখানে এখন নিম্ন আয়ের মানুষের ঘর বসতি। অনেক ঘরের বাঁশের খুঁটি বসানো খালের পানিতেই। কিন্তু কেন? খালের উপরে যে এগুলো কি, যে উপরে যেগুলো করেছে, কাজ করে লাকড়ি রাখে, অনেকে কাজ করে, এই জন্য অনেক কল্পনা বানিয়ে রাখছে যে সবাই দুয়ার কাজ করে, অনেকে টিকার কাজ করে, এগুলো কাজ করে। এককালে এই খালের পানি স্রোত ছিল, দেখেও চোখের শান্তি ছিল, ছিল মাছের আনাগোনাও। দখলদারি আর অবহেলায় একসময়ের পানিতে টুইটুম্বর খাল এখন পরিণত হয়েছে দুর্গন্ধময় এক ড্রেনে। পরিত্যক্ত প্রায় অবস্থা। বাসাবাড়ির সকল আবর্জনা এই খালে ফেলা হচ্ছে। কিন্তু কেন এমন অবহেলা? প্রচুর পরিমাণ ময়লা, কয়দিন পর পর সাফ করে বাট উপরে রাইখা যায়, রাইখা আর পরিষ্কার করে না, পরে আবার এই খালেই ফেলানো হয়। চোখে পড়লে আমরা মানা করি, মানে আমাদের যেটা চোখে পড়ে এটা মানা করি, কিন্তু অনেকে তো না জানে রাত্রে হালায় দেয়, এইটা এইভাবে যন্ত্র হালায় দেয়। বহুত লোকে ফেলায়, বাড়া লোকে ফেলায়, বস্তি লোকে ফেলায়। এখন দেখার মতো কেউ থাকলে তো পরিষ্কার হইতোই। এই জায়গাটি দেখে কি মনে হচ্ছে আপনাদের? মনে হতেই পারে এখান দিয়ে হেঁটে পার হওয়া যাবে, কিন্তু না, এটি খালেরই একটি অংশ। ময়লা এতটাই জমেছে, এখন এটি সরু খালে পরিণত হয়েছে। কতটা অবহেলা আর অসচেতনতার পরিণতি এটি, তা প্রশ্ন জাগায় সকলের মনে। স্থানীয়দের অভিযোগ, খালটি বিগত ১.৫ বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন খনন না করায় এর বিভিন্ন অংশে কচুরিপানা, ময়লা আবর্জনার স্তূপ জমা হয়েছে। অস্তিত্ব হারাতে বসা এই খালের পানির কোনো প্রবাহ শক্তি নেই বললেই চলে। স্থানীয়রাও আছে বড় বিপাকে। কতদিন ধরে এই অবস্থা? এটা অনেক দিন ধরে, এই বছর 2 হবে এরকম। কেউ পরিষ্কার করে না, খালটা এইভাবে মেরে ফেলছে। এই খালটা কিন্তু ওই যে কলামপুরের মেইন যে খাল, ওই খালটার সংযোগ, ওই মাঝখানে কিছু বাড়ি মানে এরমভাবে কাজ করা আছে যেন ওই খালের পানি নামানোর রাস্তা বন্ধ, একেবারে ছোট বাসা হয়ে গেছে, কেউ মাছা পাচ্ছে, মানে যার যার মতো শেষ আর কি। ওগুলো করে দেখার কেউ নাই আমাদের, এখন আপাতত কেউ নাই। আগারগাঁ থেকে কল্যাণপুরের এই খালের উপর আছে বেশ কিছু দোকানপাট। জানা যায় এই দোকানগুলো খাল দখল করেই করা হয়েছে। কাকে টাকা দেন আপনি এই ভাড়া? আছে এক মহিলা আছে, আরে ভাড়া দিয়ে আর কি। কি করে উনি? ওই রিক্সা, 2টা রিক্সা আছে, আর ওই চালায় ফেলে খায়, দোকানটা ভাড়া নিয়ে চলে। কার কাছ থেকে অনুমতি নিয়ে দোকানটা করেছে? কারো কাছে এটা অনুমতি, এটা সরকারি জায়গা, সরকারি রাস্তায় এইভাবে আর কি খাইতেছে। কি খালের উপরে একটা দোকান করে ফেলবে, এভাবে খাল ধ্বংস করবে? হ্যাঁ, খাল ধ্বংস করে না, যখন কাজকর্ম করে তখন এটা দোকান সরিয়ে দেয়। এই খালের উপরে দেখতে পাচ্ছি যে একটা অফিস করা হয়েছে, এটা কিসের অফিস? এটা অফিস ট্যাক্স হলে, এটা এমনিতেই মানে মানুষজন বসার জন্য মানেছে, নরম কিছু না। মানুষজন অভিযোগ করছিল যে ঘুম থেকে উঠে দেখেছে যে বিল্ডিংটা হয়ে গিয়েছে। এই বিষয়ে আপনি কি জানেন? এটা না না, এটা ওরকম কিছু না, আমার এটা এমনিতেই হয়েছে, আর এটা যদি যখন প্রয়োজন হয় সরা দিব, সমস্যা নেই। কি করেন এখানে? এই তেলের দোকানে কাজ করি। এই তেলের দোকানে কাজ করেন? এটা কি আপনার নিজের দোকান নাকি ভাড়া? ভাড়া। কার কাছে ভাড়া নেন? আপনার দোকানটা তো পুরাটাই খালের উপরে। মহাজনও বলতে পারবো, আমি বলতে পারবো। মহাজন কে? মহাজন অন্য একজন, আর বাসা হেমায়তপুর। যত দিন যাচ্ছে খালের পানিতে বাড়ছে দুর্গন্ধ। দুর্গন্ধের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। দেখা দিচ্ছে নানা রোগবালাই। অবস্থা এতটাই খারাপ যে রাস্তা দিয়েও হেঁটে যেতে কষ্ট হয় এলাকাবাসীর। দুর্গন্ধ তো আছে, থাকলেও যাই, নাক কান বুঝে যায়, গন্ধ তো হয়। কিছু করার আছে? যেখানে কোনো উন্নয়নমূলক কাজ নেই সেখানে কী হবে? দুর্গন্ধের জন্য অসুবিধা হয়, মানে এই জায়গাতে হেঁটে গেলে সবসময় মাস্ক ইউজ করে যাওয়া লাগে। শুধু তাই নয়, মশামাছির উৎপাতে অতিষ্ঠ এই মানুষগুলো। খালের ময়লা আবর্জনাও এখন মশার প্রজনন ক্ষেত্র। অভিযোগ আছে সিটি কর্পোরেশনও নিয়মিত ওষুধ দেয় না। যে ডেঙ্গু মশায় খালেতে জন্ম হচ্ছে, কোটি কোটি মশায় খালেতে জন্ম হচ্ছে, ডেঙ্গু মশায় কিছু করার আছে? ওই আগের কাউন্সিলর থাকতো, কোনো মশার ওষুধ দেয় নাই, একদিন দিছে, মাস 4 পর মনে করেন দেয় না।
এখন 5 তারিখ পরে তো এখন মধ্যে মশার ওষুধ দেওয়া হয়নি। এদিকে একটু দৃষ্টি দিতে হবে, অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যাতে এদিকে একটু দেখভাল করে, যাতে আমাদের পরিবেশটা ঠিক থাকে। পানির প্রবাহ বন্ধ থাকা এটি এখন মশার প্রজনন ক্ষেত্র। আশপাশের বাসাবাড়ি আর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এই এলাকায় মশার উপদ্রব অনেক বেশি। আবার পানির দুর্গন্ধে শিশু কিশোরদের রোগবালাই লেগেই থাকে। ঢাকার ইতিহাস বলে 1989 সালের আগে ঢাকার বেশিরভাগ খালের অস্তিত্ব ছিল। ঢাকার পরিবেশ বজায় রাখার জন্য ঢাকার অভ্যন্তরীণ এই খালগুলোর ভূমিকাও বলার মতো। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, দখল, দূষণ আর যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় খালগুলো কোনোটি বিলুপ্ত হওয়ার পথে, কোনোটি নেই বললেই চলে। সরকারি এক হিসেবে দেখা যায় দেশ স্বাধীন হওয়ার পরও ঢাকার বিভিন্ন স্থানে 47টি খাল ছিল, কিন্তু বর্তমানে ঢাকা শহরে 26টি খাল রয়েছে। বাকি খালগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো খাল আবার মৃতপ্রায় অবস্থা। এমনই এক খাল ঢাকার আগারগাঁও খাল। এই খাল দিয়ে আপনার মিরপুর 10, ফার্মগেট, শেরাপাড়া, কাজীপাড়া, আপনার গণভবন, ফার্মগেট, তেজকুনিপাড়া, এই সব পানি এখানে নামে। একটা সুয়ারেজ লাইন আছে, গণভবনের পাশ দিয়ে সুয়ারেজ লাইন আছে, অনেক মোটা এবং অনেক বড়। সব পানিগুলো এবং সব পলিগুলো ওখান থেকে আইসা, যেহেতু ওখানে ড্রেন সিস্টেম মানে খোলা না, তখন ওখান থেকে সবগুলা পাস হয়ে এখানে এসে আপনার জমাট হয়। 2020 সালের ডিসেম্বরে ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 29টি খাল ও একটি জলাধার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেয়। বিশ্লেষকরা বলছে কল্যাণপুরের জলাধারটি 11 বার সংস্কার করেও খাল রক্ষা করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই যে বর্জ্য ব্যবস্থাপনা, তরল এবং কঠিন, তরলের দায়িত্বে ওয়াসা, কঠিনের দায়িত্বে সিটি কর্পোরেশন, সেইটাকেও এর সাথে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে চিন্তা করা প্রয়োজন। আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা উৎস থেকে পৃথকীকরণ করে সেটাকে সংগ্রহ করে সেটাকে যদি নিষ্কাশন বা নিষ্কাশিত না করতে পারি বা নিষ্কাশিত না করতে পারি এবং তরল বর্জ্যের এই পয়বর্জ্যকে এর মধ্যে ঢুকতে না দিতে পারি, তবেই কেবল আমরা খালকে উদ্ধার করে সেটাকে সংরক্ষণ করতে পারবো। সিটি কর্পোরেশনের কাছে হাইড্রো ইকোলজিক্যাল এই কাজ করার জন্য এক্সপার্ট নাই। তারা ড্রেন এবং সড়ক বানাতে পারে, কিন্তু খাল ব্যবস্থা করার জন্য যে জলের ধারা সহ তরল জলের ব্যবস্থাপনা করা, এগুলো তারা জানে না। এটা জানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা ওয়াসা। তাহলে তাকে দিয়ে কাজ হবে না এবং হয়ও নাই। সে কারণে এক্সপার্ট অর্থাৎ যথাযথ অভিজ্ঞতা সম্পন্ন কারিগরি দক্ষ লোকের সমাবেশ এবং সবশেষে এর জন্য বিনিয়োগ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ 29টি খাল ও একটি জলাধার সংস্কারে 61 কোটি 68 লাখ টাকা খরচ করে, কিন্তু তারপরও বেহাল অবস্থা উত্তর সিটির খালগুলো। কিছুদিন পানির প্রবাহ ঠিক থাকলেও পরে আর তদারকির কাজটি ঠিকমতো না করায় খালে পানি প্রবাহের বদলে আরও আবর্জনার স্তূপ জমে যায়। খণ্ডিত এই কার্যক্রমগুলো পয়সা অপচয়, অর্থর অপচয় এবং একদল লোকের দুর্বৃত্তায়নের কারখানায় পরিণত হয়েছে। কল্যাণপুরে ক, খ, গ, ঙ 5টি খাল রয়েছে। প্রত্যেকটার সাথে কল্যাণপুরে যে ওয়াটার রিটেনশন বোর্ড তার সম্পর্ক রয়েছে। সেখান থেকে পাম্প করে ফেলার জন্য পাম্প স্টেশনের সম্পর্ক রয়েছে। পাম্প স্টেশনের সক্ষমতা নাই, কিন্তু আমি খালের পানি ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লাভ নাই, কারণ খালগুলো ওখানে পানিটা ফেলতে হবে, ফেলার মতো আরও জায়গা থাকতে হবে। আবার খালগুলো যেহেতু একটার সাথে একটা পারস্পরিক সম্পর্কযুক্ত, একটি খালকে আপনি উদ্ধার করে ধরে রাখতে পারবেন না। আমি যদি সমস্ত সিওর এখানে ফেলা বন্ধ না করি তাহলে ওটাকে সুরক্ষিত করতে পারবেন না। কঠিন বর্জ্য ফেলার জন্য বিকল্প ব্যবস্থা আমি যদি সুরক্ষিত করতে না পারি তাহলে আপনি ওটাকে পরিষ্কার করে ধরে রাখতে পারবেন না। আর জনগণের অভিভাবকত্ব না থাকলে আপনি পুরো কাজটাই করতে পারবেন না। এত কিছু করেও যখন ব্যর্থ, তখন অন্তর্বর্তীকালীন সরকার ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা হাতে নিয়েছে। গবেষকরা বলছেন এবার খালপাড়ের মানুষকেই দায়িত্ব দেওয়া হবে খাল রক্ষায়। এই প্রথম এই প্রত্যেকটি খালকে কেন্দ্র করে খালের পাশের যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা হচ্ছে। খালগুলোর পাড়ে যে স্থানীয় যে স্কুল আছেন এবং হাই স্কুল, মূলত সেই হাই স্কুলের শিক্ষককে আমরা এটার প্রধান করেছি, এই কমিউনিটির প্রধান। হ্যাঁ,
এবং প্রতি 500 মিটারের পরপর এই সাব কমিটিগুলো মিলে এই খাল কমিটি একটি গঠন করা হবে এবং সিটি কর্পোরেশন এই খাল কমিটিকে খাল পরিষ্কার করার জন্য ইনভলভ করাবেন। এখানে স্থানীয় সাংবাদিকদেরকেও আমরা রেখেছি যেন এক ধরনের মনিটরিংটা করা যেতে পারে এবং সেন্সিটাইজেশন করা যায়। খালটাকে যখন উদ্ধার করা হবে খালের পাড়ে এগ্রিকালচার করা হবে। এখানে বিউটিফিকেশন যেরকম হবে সেরকম হাইব্রিড ক্রপ হবে, যেরকম কমলা লেবু, আপেল, পেঁপে। যারা উৎপাদন করছেন, যারা এটা দেখবেন, এখানে গিয়ে ছবি তুলবেন, এই ফলগুলো খেতে বাচ্চারা আসবে, পাখি আসবে, একটা ইকোলজি রেস্টোরেশনের সাথে যে একটা সামাজিক যে ইন্টারাকশনস তৈরি হবে, আমরা এরকম একটা মডেল চাই এবং এই মডেলটা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে 2 সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা RDRCর পক্ষ থেকে আমরা এই যাত্রাটা আমরা শুরু করছি। এই হতাশার মধ্যে আসার কথা আলোচনা চলছে। নতুন সরকার উদ্যোগ বাস্তবায়নে কাজও শুরু করেছে। ব্লু নেটওয়ার্ক ঢাকা শহরের যত খাল নদী আছে এটাকে টোটালি একটা পাসাবল এবং এটাকে আন্তঃসংযোগ নিশ্চিত করে, এটাও আমাদের এই ডিমার্কেশন প্রক্রিয়ার অংশ। ডিমার্কেট করে তারপরে এটাকে উদ্ধার করে ডেভেলপমেন্ট ওয়ার্ক করে এমনভাবে আমরা করব সবুজায়ন যাতে এই খাল দিয়ে নৌকা চলে, সেখানে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম হয়, খালের পাড়ে ওয়াকওয়ে তৈরি করা হবে যেখান দিয়ে লোকজন হাঁটতে পারবে এবং খাল যেহেতু জলাধার আছে, সেই জলাধার থেকে জলীয় বাষ্প ইভাপোরেট হয়ে কিন্তু যেটা বাতাস, পরিশুদ্ধ বাতাস, দূষিত বাতাসটা পরিশুদ্ধ বাতাস পাওয়া যায়, সেই ব্যবস্থাটা আমরা নেটওয়ার্কিং করছি। সরকারের অর্থ সাশ্রয় করে কাজটা যাতে বাস্তবায়ন করা যায় যত সম্ভব। এই কমিটির কিছু কার্যপরিধি সেট করা আছে যে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে এই কমিটি ব্লু নেটওয়ার্ক বাস্তবায়নের জন্য আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম বেসিসে আমরা কিভাবে কাজ করতে চাই। গত 15 তারিখে আমরা যারা কমিটির সদস্য আছেন এবং যে প্রতিনিধি যারা আছেন যারা আমাদের কাজে সহযোগিতা করতে পারবেন এমন প্রতিনিধিদের নিয়ে আমরা 2টা ভাগে 2টা টিম ঢাকা শহরের আমাদের 23টি খাল আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি, যেগুলো আমরা যদি সঠিকভাবে কানেক্টেড করতে পারি তাহলে আমাদের ব্লু নেটওয়ার্কটা বাস্তবায়ন করা সম্ভব। এই আশা বাঁচিয়ে রাখতে নগরবাসীকেও সতর্ক থাকার তাগিদ আসছে বারবার। নিশ্চয়ই সম্মিলিত চেষ্টায় ভালো হবে নগরের খাল বিলের। এই শহরের খাল বিল জলাশয়ের অবস্থাটা এমন যে যত সময় যায় ততই বিবর্ণ হয়। এই খালটি যেন তারই বড় উদাহরণ। কখনো কখনো সিটি কর্পোরেশনের উদ্যোগ চোখে পড়লেও নিয়মিত তদারকি নেই, এমনটাই জানাচ্ছেন নগরবাসী। যাদের উদাসীনতায় খালের এমন হাল হয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে পরিস্থিতি এই পর্যন্ত এসে ঠেকেছে। তাই বিশ্লেষকরা মনে করছেন এখনই সময় এই মরা খালকে বাঁচাতে হলে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণ, প্রাণ প্রকৃতির কথা জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 0131708 মনে রাখতে হবে এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।